স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। পত্র, পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় আমরা একে একে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। কেবল জানিয়েই দেই না, সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমাদেরকে তাদের বিশ্লেষণগুলো জানান। এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক খাজা মাইনুদ্দিন। খাজা মাইনুদ্দিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে এবং আমরা আসলে এই আয়োজনটা শুরু করার আগে একটু কথা বলছিলাম যে কী কী বিষয় নিয়ে আমরা আসলে আজকে কথা বলবো। হাতে আজকে দিনভর যা যা ঘটেছে এবং একই সঙ্গে কিছু পরিসংখ্যান আছে, আশা করি আমরা সেগুলো নিয়ে একটু কথা বলতে পারবো। এবং বলে রাখি দর্শক, এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে আমাদের অতিথিরা যুক্ত হবেন এবং তাদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পর্যবেক্ষণগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তবে মূল আলাপে যাওয়ার আগে যথারীতি আমরা কয়েকটি অনলাইন পোর্টাল দেখে নিতে পারি, তাতে করে আলাপ করতে সুবিধা হয়। শুরুটা করতে চাই দৈনিক প্রথম আলো দিয়ে। রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমারে। আমরা এই তো ঘন্টা দুয়েক আগেই এই খবরটা প্রচার করেছি, তখনই ফিলটা হয়েছে আসলে ঘূর্ণিঝড়ের। যদিও উৎপত্তিটা ছিল সাতক্ষীরার কলরোয়া, তারপরে সেটা ইম্প্যাক্ট পড়তে পড়তে এখানে এসেছে। তবে যেই জায়গা থেকে সূত্রপাতটা ঘটেছিল, প্রভাবটা বাংলাদেশে এসেছে, সেই জায়গাটা হচ্ছে মিয়ানমার। আলাদা একটা ইন্টারভিউ আছে অর্থ উপদেষ্টার, প্রক্রিয়া এতগুলো চিন্তাও করতে পারবেন না সংস্কার না হওয়া প্রসঙ্গে অর্থ উপদেষ্টা। এখানে মোটামুটিভাবে আপডেট খবরগুলো আছে, যে খবরগুলো আসলে সারা দিনভর আমরা দেখেছি সেগুলো একটু নিচের দিকে পড়ে গেছে। আমরা এখানে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য দেখেছি, সেটা নিয়ে আজকে আলোচনা এসেছে। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট কারা আসলে হ্যাক করেছে, যে অভিযোগটা তারা করেছে সেই জবাবটা তারা চাই, সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছে। সেই খবরগুলো নিশ্চয়ই নিচে আছে। আমরা একটু বিডি নিউজ 24টা ঘুরে আসি, সেখানেও ভূমিকম্পের খবরটা আমরা দেখতেই পাচ্ছি। এর বাইরে আরও কিছু খবর রয়েছে, যেমন ইলেকশন কমিশন বিএনপির অনুরোধের প্রেক্ষিতে বিএনসিসিকে আসলে স্থগিত করেছে, সেই খবরটা আছে এখানে। একই সঙ্গে ঋণ খেলাপিদের বগলের নিচে রেখে দুর্নীতিমুক্ত দেশ গড়া যায় না, শফিকুর রহমানের আজকে এটা একটা বড় বক্তব্য ছিল। রাজধানীর ৭৫% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, আমরা নিশ্চয়ই এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। রাজধানীর ৭৫% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ভোট কেন্দ্রে বিএনসিসি মোতায়েন হবে না, যেটা আসলে ইলেকশন কমিশনের স্টেটমেন্ট থেকে আসলে আমরা প্রতিবেদনটা করেছি। এই তো মোটামুটি দেখে নিলাম। আমরা একটু বাংলা ট্রিবিউনটাও একটু ঘুরে আসতে চাই। র্যাবের নাম বদলেছে, SIF, এখন নাম বদলালে কি স্বচ্ছতা ফিরবে? চমৎকার একটা প্রতিবেদন, আমরা আসলে পড়ছিলাম এটা। এই যে জামাত আমিরের XID হ্যাক, 24 ঘন্টার মধ্যে রিপোর্ট চাই জামাত। এটা একটা কনফিউশন তৈরি করছে, মানে 24 ঘন্টার মধ্যে তারা রিপোর্ট চায়। আবার জামাতের আমিরকে আমরা এই বক্তব্য দিতে দেখেছি যে কারা হ্যাক করেছে তারা চিহ্নিত। যদি চিহ্নিত হয়ে থাকে তাহলে নামটা প্রকাশ করতে আসলে দলের পক্ষ থেকে বাধা কোথায়, আমরা নিশ্চয়ই এটা জানার চেষ্টা করব বটে। বিতর্কে হ্যাঁ না ভোট এবং স্বাধীনতার ঘোষক ইস্যু, এই দুটো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব আমরা। এই তো মোটামুটিভাবে আমরা দেখে নিলাম। আর বলে রাখি দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন, তিনিও আছেন। এবং আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমি একটু হাসান জারিফ তুহিন আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই, কারণ আজকে যে খবরটা আমরা আসলে বেশ কয়েকটি গণমাধ্যমে দেখছিলাম যে সারা দেশে ভোটার স্থানান্তরের জন্য আবেদন পড়েছিল 8,04,000-এর মতো এবং শেষমেশ স্থানান্তর করা হয়েছে 7,71,000। এর ভেতরে শুধু ঢাকা অঞ্চলে, অর্থাৎ বাইরে থেকে ঢাকায় এসেছেন এমন আছে 86,825 জন। এখন বিএনপি মহাসচিব একটা সন্দেহ করেছেন, তিনি বলেছেন একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীকে জেতাতে, জামাত ইসলামীকে হয়তো ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তাদের প্রার্থীকে জেতাতে বাইরের ভোটারদের রাজধানী ঢাকায় স্থানান্তরের একটা কূটকৌশল নিয়েছে। মানে প্রথমত একটু জানতে চাই, ভোটার স্থানান্তর হওয়াটা তো ইলিগাল কিছু না, এটা তো একটা লিগাল প্রসেস। সেই হিসেবে এটা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ কতখানি রয়েছে, একটা পর্যবেক্ষণ জানতে চাই আপনার কাছ থেকে। জি, আপনাকে ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? আমি একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। জি আচ্ছা, বিষয়টা হচ্ছে জামাত ইসলাম তো বাংলাদেশের সবগুলো সিটে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তারা কিছু কিছুকে টার্গেট করে, বিশেষ করে ঢাকাতে তাদের জামাতের আমির সহ বেশ কয়েকজন সিনিয়র নেতৃত্ব নির্বাচন করছে। সেই ক্ষেত্রে
তারা এই সিটগুলোতে বাইরে থেকে যে সকল সিটে তাদের বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নেই বা কম্পিটিশন করার স্কোপ নেই, তাদেরকে নিয়ে এসে এখানে বিভিন্ন সিটে তারা ভোটার করিয়েছে যাতে এই সিটগুলো তাদের সুবিধা হয়। এইগুলো তাদের শুধুমাত্র ভোটার ক্ষেত্রে না, শুধুমাত্র ভোটের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে দেখতে পাই। যেমন জামাত ইসলামের বাংলাদেশের যে কোনো জায়গায় যদি একটি সমাবেশ হয়, দেখা যায় যে সারা বাংলাদেশ থেকে তাদের কর্মীরা এসে সেখানে অংশগ্রহণ করে। সুতরাং তাদের রাজনীতিতে যেহেতু এখনো পূর্ণতা পায়নি, বাংলাদেশের সব জায়গাতে রাজনীতির বিস্তার ঘটেনি, এই জন্য তাদের সভা সমাবেশ এবং জাতীয় সংসদ নির্বাচনে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারিতে, সেইখানেও তারা একই পলিসি অ্যাপ্লাই করেছে বলে আমার মনে হয়েছে, বলেই আমাদের মাননীয় মহাসচিব এইভাবেই কথা বলেছেন। কথাটির সত্যতা রয়েছে, যুক্তিকতা রয়েছে বলে আমরা মনে করি। আমি একটু এর ব্যাখ্যা যদি একটু কামরুল হাসান আপনার কাছে আসি, মানে আচ্ছা, কামরুল হাসানের সঙ্গে নিশ্চয়ই আমরা সংযোগটি স্থাপন করলে আমরা শুরুতেই পেয়েছিলাম তাকে, আশা করি তার সঙ্গে পুনঃসংযোগটি স্থাপন করে একটু কথা বলার চেষ্টা করবো। তার আগে আপনার একটা মতামত নিতে চাই খাজা মঈনুদ্দিন, মানে একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ভোটার শিফট হচ্ছে এবং এখন পর্যন্ত বলছিলাম 8,04,000-এর মতন আবেদন করেছেন ভোটার স্থানান্তর হওয়ার জন্য, 7,71,000 হয়েছে। আমরা এলাকা ভিত্তিক দেখতে পাচ্ছি ঢাকার চিত্রটা হচ্ছে সবচেয়ে বেশি, 86,825 জন ঢাকাতে এসেছেন। আপনি কোনো সংখ্যা দেখছেন, কোনো কৌশল এখানে? না, কৌশল তো রাজনৈতিক দল করবে। যেমন ধরেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2016 সালে উনি নিউ ইয়র্কের সিটিজেন ছিলেন। আচ্ছা। এবং 2020-এ যখন উনি নির্বাচন করেন তখন বাই দিস টাইম উনি ফ্লোরিডার সিটিজেন হয়ে গেছেন। আচ্ছা। তো নিউ ইয়র্কের সাথে অনেকটা গুসা করে উনি ফ্লোরিডার চলে যান, নিউ ইয়র্ক ওনার পছন্দ ছিল না। আচ্ছা। আমেরিকাতে এরকম শিফটিং বিভিন্ন স্টেটে আছে এবং আমেরিকার শিফটিংটা কিন্তু আরও সিগনিফিক্যান্ট এই কারণে যে আমেরিকার প্রতিটি রাজ্য যেগুলো স্টেট এগুলো কিন্তু অলমোস্ট স্বাধীন আসলে। আচ্ছা। মানে ধরেন ক্যালিফোর্নিয়ার সাথে কিন্তু বাংলাদেশ চুক্তি করতে পারে, ওই লেভেলের স্বাধীনতা এনজয় করে। আচ্ছা। এটা আমাদের আমেরিকান ফেডারেল সিস্টেম যেভাবে কাজ করে সেটা অপূর্ব একটা বিষয় কাজ করে। কারণ হলো এখানে এত আমেরিকান প্রেসিডেন্ট হতে পৃথিবীর দুর্বলতম প্রেসিডেন্টের একজন, কারণ ফেডারেল স্ট্রাকচারে এত স্বাধীনতা ভোগ করে। সেখানেই নাগরিকরা কিন্তু এক স্টেট থেকে আরেক স্টেটে যেতে পারে। আচ্ছা। যে একজন সেনেটর, মিট রমনি সেনেটর হয়েছেন আরেক স্টেটে গিয়ে, এটা কমন প্র্যাকটিস। আমাদের এখানে সংশয় সন্দেহের কারণটা হয়েছে ঐতিহাসিক কারণে, যেখানে ভোট কারচুপি কিংবা রিগিং, দখল এইসব কারণে। এবং দেখবেন যে এই যে প্রক্রিয়াটি, এটার সাথে আস্তে আস্তে যখন কিছু কারেকশন হয় তখন নতুন পদ্ধতি যুক্ত হয়। এর সাথে সময়ে হুন্ডা দিয়ে গুন্ডা এনে ডান্ডা মেরে ঠান্ডা করার প্রসেস ছিল একদম। এরপরে ছিল যে লাইনে দাঁড়ানো অবস্থায় ছড়েন আপনারা, তার মানে এখানে একটা গন্ডগোল করে যাতে মানুষ কম হয়। এগুলো যখন কাজে লাগে না তখন একটা পরে দেখা গেলো আগের রাতে ভোট হয়ে গেল একদম। আর তারপর ওয়াক ওভার নেওয়ার সিস্টেম হলো 2014-তে যেটা হলো, এরকম নানা রকম প্রসেস কাজ করলো। বাট খুব ইন্টারেস্টিং প্রসেস ফলো করা হয়েছিল 2008-এ। সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হলো ডিমার্কেশন অফ দি বর্ডার। ধরেন আপনি মানিকগঞ্জের অংশ বেশি আছেন, যে অংশটা হয়তো টাঙ্গাইলের সাথে যুক্ত, এখানে দুইটা ইউনিয়নে দেওয়া হলো যে কথার কথা ওইখানে হয়তো জানে যে মানিকগঞ্জের একটা বিএনপি পাবেই, তো টাঙ্গাইলের ওই অংশটার সাথে যদি জুড়ে দেয় এই দুইটা ইউনিয়ন, তাহলে টাঙ্গাইলের আওয়ামী লীগের ক্যান্ডিডেট হতে জিতে যাবে। 2008-এ এই কায়দাটি করা হয় সারা দেশে এবং খুবই মানে সিগনিফিক্যান্টলি ডিস্ট্রিবিউশনটা করা হয়, যেখানে আওয়ামী লীগ একটু অল্প ভোটে জিতে যাবে। ওটা মূলত আওয়ামী লীগকে টার্গেট করে তখন করা হয়েছিল। আচ্ছা। বাট এগেইন সেটাও তো বৈধ প্রসেস। আচ্ছা, মানে এটা কূটকৌশল, কোনো সন্দেহ নেই। এই জন্য ইলেকশনের কনস্টিটিউয়েন্সি যে আসন বিন্যাসটা এটা পরিষ্কার করে সাজানো দরকার ছিল, আর এখানে ক্ল্যারিটিটা থাকার দরকার ছিল যে শিফট করা এখন থেকে বদল হওয়ার কী শর্তে এটা করা হবে। এবং এটার ইম্প্যাক্টটা হচ্ছে আমরা রাজনীতির মূল আলোচনা ইলেকশনের আগে ম্যানিফেস্টো কি কর্মসূচি নেবেন, কমিটমেন্ট কী হবে, আগামী রাজনীতি কী হবে, এই জায়গা থেকে আমাদের এই খুচরা আলোচনায় চলে যাচ্ছে এইসব আলোচনা আমার। একদম। আমি আরও বিষয়গুলোর কথা বলে আমি বোধহয় পেয়েছি কামরুল হাসান, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক। কামরুল হাসান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা বিষয় আসলে বলা হচ্ছে যে ভোটার যে শিফট হয়েছে, অর্থাৎ স্থানান্তর যে হলো, 8,04,000-এর মতো আবেদন পড়েছিল, 7,71,000 ভোটার স্থানান্তর হয়েছে। এলাকাভিত্তিক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা অঞ্চলে এখন পর্যন্ত 86,825 জন
ভোটার এসেছেন এবং যেটা আসলে বলা হচ্ছে যে জামাত ইসলামী তাদের ভোটারদের রাজধানীর দিকে আনছে, শিফট করে আনছে, এটা তাদের একটা কূটকৌশল। একটু বলবেন কামরুল হাসান, মানে এই অভিযোগটা কতটা যৌক্তিক এবং আপনাদের দিক থেকে কোনো ব্যাখ্যা আছে কিনা, আদৌ এটা কোনো কৌশল কিনা আপনাদের? আসসালামু আলাইকুম। রাকিব হাসান ভাই সহ মুফতি ফজলে বারী মাসুদ ভাই এবং হাসান জারিফ তুহিন ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসী যারা দেখছেন দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা হলো টোটাল ভোটার সংখ্যা হলো 7,80,80 লক্ষ। তো 7,80,00,000-এর মধ্যে সারা দেশে ট্রান্সফারের যে আবেদন হয়েছে সেটা মাত্র 7,71,000। আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনো যুক্তিতে বড় কোনো সংখ্যা না। এবং ঢাকায় যেখানে আমাদের মানুষ প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষ এবং এখানে ভোটারও সম্ভবত 1.5 কোটি বা 1.25 কোটির কাছাকাছি, আমার কাছে পরিসংখ্যানটা ভালো জানা নাই। তাহলে 1.25 কোটি ভোটারের মধ্যে 86,000 ভোটার যারা চাকরির কারণে, ব্যবসার কারণে, কর্মসংস্থান চেঞ্জ হওয়ার কারণে, পরিবার হলো শিপমেন্টের কারণে, বিভিন্ন কারণে ট্রান্সফার হইতে পারে। এই সংখ্যাটা আমার মনে হয় খুবই যৌক্তিক এবং স্বাভাবিক একটা সংখ্যা। বাট বিএনপি সহ কেউ কেউ, আমি ইতিপূর্ব সোশ্যাল মিডিয়ায় আলোচনাটা শুনেছি, জামাতের ব্যাপারে এলিগেশনটা দেওয়া হচ্ছিল যে জামাত একটা কৌশল করে বিভিন্ন জায়গার ভোটার এক জায়গায় নিয়ে আসছেন। আমি মনে করি এটা এক ধরনের গুজব এবং জামাতের ব্যাপারে অপপ্রচার। জামাত এই ধরনের কোনো কৌশলের সাথে কৌশল করে নাই, বরং এই 86,000 সংখ্যাটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। এটা নিয়ে নিশ্চয়ই আরও আলাপ করার সুযোগ থাকবে। আমার হাতে আইন ও সালিশ কেন্দ্রের একটা প্রতিবেদন আছে এবং সেখানে একটা সংখ্যা জানানো হয়েছে, যে সংখ্যার একটা বড় বিষয় হচ্ছে এই ভোটার শিফটিং হোক আর যাই হোক না কেন, বাস্তবতা ঘিরে রাজনৈতিক সহিংসতা আরও বাড়বে, নির্বাচনের সময়টা যত ঘনাবে। আমি বিরতির পর ফিরে এসে ফজলে বারী মাসুদ আপনার কাছে আসবো। একটা প্রশ্ন করে রাখতেই চাই, চরমোনাই পীর আজকে যে কটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে, সোমবার বক্তব্যগুলোর মধ্যে একটা ছিল যে বিএনপি জোট এবং জামাতের 11 দলীয় জোট দুই পক্ষই ক্ষমতায় গেলে প্রচলিত আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ পরিচালনার কথা বলছে। এই ব্যবস্থায় আগেও শান্তি পায়নি, মানুষ মুক্তি পায়নি। আমি বিরতির পর ফিরে এসে জানার চেষ্টা করব আপনারা আসলে কোন প্রক্রিয়ায় মানুষদেরকে মুক্তি দিতে চান, আপনাদের দিক থেকে পরিকল্পনার জায়গাটা কি। আমরা আবারও আলাপে ফিরবো, তবে হাতে থাকা শিরোনামগুলো পর্যায়ে একটু জানিয়ে দিতে চাই দর্শক। ক্ষমা, রহমত এবং তাকওয়ার মহিমান্বিত আজ শবে বরাত, রাতভর ইবাদত বন্দেগীতে কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেশের স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান, একটি গোষ্ঠী ৭১কে পেছনে রাখতে চায়, অভিযোগ বিএনপি মহাসচিবের। জাতির ভাগ্য পরিবর্তনের নির্বাচন এবার, ভোট চুরির কোনো সুযোগ নেই, ৩ জেলায় নির্বাচনের সমাবেশে জামাত আমির। ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিল, দুদকের অভিযোগে প্রভাবশালী ৩ আমলার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। নির্বাচন সুষ্ঠু করতে কার্পণ্য করছে না সরকার, টিআইবির লোকজন উন্নয়ন দেখতে পায় না, অভিযোগ অর্থ উপদেষ্টা। আমরা আবারও আলাপে ফিরবো, তবে বলে রাখা প্রয়োজন জামাত আমিরের ফেসবুক এবং দুঃখিত এক্স এখন যেভাবে হ্যাক হয়েছে অভিযোগ উঠেছিল, সেটা একই ঘটনা ঘটেছে জামাতের সেক্রেটারি জেনারেলের, এবং এ নিয়েই একটা সংবাদ সম্মেলন চলছে। আমরা একটু দেখি দর্শক সংবাদ সম্মেলনটা। We have also we have given the explanation where it was originated from. We have identified that the malware, the macro code came from an email from the President's office, and the further investigation revealed that was originated from our neighboring country, India. We have urged the government, we have urged the Secretary to look into that, to investigate it, to give us a response. So far, we have not received any response from the government or the President's office or from the police. So we are very concerned. We are of the view that the malware originated from India is an attack on the election process of Bangladesh, is an attack on the integrity of the ensuring level playing field in the election of Bangladesh, and also we are of the view that the national security, cyber security has been compromised. In that respect,
This is a similar pattern attack on our Secretary General's X account, and we are very worried or concerned that this would be continued as the election date, the ballot date, polling date is coming closer. We believe in respect of ensuring level playing field, the government should take the necessary steps. The government should respond to our applications and the formal complaint. And we are of the view that, once again, this is an attack on the integrity and the independence of an election process in Bangladesh. I hope. জামাতের সংবাদ সম্মেলনে খানিকটা আমরা দেখলাম এবং একটু প্রেক্ষাপট বলে রাখি দর্শক, মূলত দুদিন আগে আমরা জামাত আমিরের যে এক্স অ্যাকাউন্টে একটা বিরূপ মন্তব্য দেওয়ার পোস্ট দেখলাম নারীদেরকে অবমাননা করে, বিশেষ করে কর্মজীবী নারীদেরকে অবমাননা করে। সেটা নিয়ে বলা হলো যে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং 2 দিন বাদে আজকে আমরা দেখতে পেলাম ফেসবুকে ছড়িয়ে গেছে মিয়া গোলাম পরোয়ারের একটা স্ক্রিনশট টুইটারে, সেখানে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে জামাত আমির কেন ওই কথা বলেছিলেন। পরে দেখা গেল যে সেটাও আসলে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এমন একটা দাবি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের। এবং এখন আমরা প্রেস কনফারেন্সে যতটুকু জানতে পারলাম একটা ম্যালওয়্যার অ্যাটাক হয়েছে যেটা আসলে ইন্ডিয়া থেকে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, জামাত আমিরের যখন অ্যাকাউন্টটা হ্যাক হয় তখন সেশনের জায়গায় আসলে পাকিস্তানের নামটা উল্লেখ ছিল, ওখানে পাকিস্তান এখানে ইন্ডিয়া, ব্যাপারটা নিশ্চয়ই পরিষ্কার হওয়ার সুযোগ আছে, সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব বটে। আগে জানিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ আমাদের সঙ্গে আছেন। শেখ ফজলে বারী মাসুদ, আমন্ত্রণ আপনাকে, দুঃখ প্রকাশ করছি অনেকটা সময় আপনি অপেক্ষায় আছেন। একটা বিষয়টা পরিষ্কার করবেন, মানে আপনারা তো স্পষ্ট করে বলেছেন শরিয়া আইনের ব্যাপারে আপনারা আদর্শিকভাবে সবসময় এই জায়গাটাতেই থাকেন, কিন্তু মুশকিল হচ্ছে চরমনাইপি তিনি স্পষ্ট করেই বলেছেন যে বিএনপি কিংবা এই 11 দলীয় জামাতের নেতৃত্বাধীন জোট তারা কেউই আসলে দেশের মানুষকে মুক্তি দিতে পারবে না। আপনারা যদি যেতেন, হাত পাকা যদি যেতে, তারা কিভাবে আসলে মুক্তিটা দেবে? পরিকল্পনাটা আসলে কি? অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত আলোচকদেরকে এবং যারা শুনছেন। আমি আসলে আপনার প্রশ্নটারই আগে উত্তর দিই, এরপরে আমাকে একটু সময় দিয়ে আগের দুটো বিষয়ে একটু কথা বলবো। জি জি অবশ্যই। আমাদের আমির বলেছেন, নিশ্চয়ই আপনারা জেনেছেন যে আমাদের আমির যেটা বলেছেন, প্রচলিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমরা দেখেছি অতীতের আমাদের দেশের এই 55 বছরে আমরা যে জায়গাটাতে যাওয়ার উদ্দেশ্য ছিল, টার্গেট ছিল, লক্ষ্য ছিল, সেই জায়গাটাতে আমরা যেতে পারিনি। এখানে আমাদের দুর্নীতি বন্ধ হয়নি, অন্যান্য যে সকল অসুবিধার কথা বলতে গেলে লম্বা ফিরিস্তি। তো সেজন্যই আমাদের আমির বলেছেন যে আসলে আমরা যদি ইসলামকে যদি গ্রহণ করতাম, ইসলামের নীতি আদর্শ এটা প্রত্যেকটা ক্ষেত্রেই আছে, এটা যদি আমরা করতে পারতাম তাহলে আমরা এই অসুবিধাগুলো দূর করতে পারতাম এবং আমাদের দেশকে এগিয়ে দিতে পারতাম। এটা আলোচনা অনেক লম্বা, আলোচনার দাবি রাখে। আমরা এক কথায় বলতে চাই, ইসলামের নীতি আদর্শটা এত বাস্তবসম্মত এবং এত চমৎকার, সেটা বিচার বিভাগ বলেন, অর্থ বিভাগ বলেন, সব সেক্টরেই এটা কিন্তু চমৎকার, যেটা মানুষের কল্যাণের জন্যই স্বয়ং আল্লাহ তাআলা এটা দিয়েছেন। সেজন্যই আমি সংক্ষেপে বললাম, বিস্তারিত বলতে হয়তো সময় লাগবে। তো এই কথাটাই আমাদের আমির আজকে বলার চেষ্টা করেছেন। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো, আগে যে আলোচনা গিয়েছে ভোটার স্থানান্তর, অর্থাৎ ভোটার স্থানান্তর। দেখেন একটা বিষয় কি, ভোট স্থানান্তর করতেই পারি। যেমন আমার আব্বা আম্মার ভোট আমি ভোটার স্থান আমি স্থানান্তর করেছি ভোটটা, কারণ তিনি আমাদের বাড়ি এক জায়গায় ছিল, সেখান থেকে আমরা যেহেতু ট্রান্সফার হয়েছে আমরা করেছি। কিন্তু বিষয়টা হলো যে যেটাকে আপনার কৌশল বললেন, কৌশলটা যদি এমন হয় যে আসলে আমার ঢাকায় ভোট নেই, আমি কাউকে জিতানোর জন্য আমি মিথ্যা একটা আইডেন্টিটি দিয়ে, হোল্ডিং নাম্বার দিয়ে আমি এখানে আমার ভোট স্থানান্তর করলাম, এটা তো মিথ্যা, এটা কৌশল না। কৌশল আর মিথ্যা তো এক হইতে পারে না। এই মিথ্যা কৌশল দিয়ে কিন্তু কখনোই ভালো কিছু আশা করা যায় না। আপনি দেখবেন একটা মিথ্যা যখন কোথাও সংযুক্ত হয়, ওই মিথ্যার কারণে আরো 10টা সমস্যার সৃষ্টি কিন্তু হয়। একটু দুই একটা হয়তো বলছিলেন আমাদের। হ্যাঁ, এখানে যদি আপনি একটু ছোট করে যুক্ত করেন, তারপর আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে যিনি আছেন খাজা মঈনুদ্দিন, তার সঙ্গেও কথা বলতে পারবেন। একটা বিষয়টি স্পষ্ট করবেন, মানে 86,000-এর মতো শুধু ঢাকাতে এসেছে। এই 86,000 যারা ভোটার ঢাকায় শিফট করলেন, তারা আসলে কি ধরনের ফ্যাক্টর হিসেবে দাঁড়াতে পারেন? অর্থাৎ আমি নির্বাচনে অনিয়ম বা অস্বচ্ছতা বা কারচুপি বা যে কোনো কিছু, কি ধরনের মাথা ব্যথা হতে পারে সেক্ষেত্রে?
না, এটার তো ধরেন মাথা ব্যথা কত প্রকার হবে কি কি সেটা বলতে গেলে অনেক লম্বা। এটা অতীতের যে ইতিহাস আছে সেখানে আমরা দেখেছি ভোট কারচুপি, ভোট ইঞ্জিনিয়ারিং, তারপরে নানান প্রক্রিয়া এগুলি হতে পারে। এগুলি একটা দুটো বলেই শেষ করা যাবে না। আরেকটা জিনিস হলো যে অতীতে যে প্রক্রিয়ায় ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে জি। বা রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবার সেই সেম কন্ডিশন বা সেম প্রক্রিয়া হবে বিষয়টা এরকম না। জি। যারা এগুলি করবেন তারা নতুন নতুন কৌশল উদ্ভাবন করবেন। তবে সিগনিফিকেন্ট জায়গাটা হলো যে মিথ্যা দিয়ে কেন আমি আমার দলের লোকই যদি করে বা যে দলেরই লোক করুক, যদি হ্যাঁ স্বাভাবিক ওয়েতে যদি হয়, আপনার 2-2.5 কোটি ভোটার বা 3 কোটি ভোটার, এখানে কিছু স্থানান্তর তো হতেই পারে, এটাকে আমি খুব বেশি মনে করি। কিন্তু যদি কেউ পরিকল্পিতভাবে করে, সেটা যে দলেরই হোক, তাহলে অবশ্যই এটা গ্রহণযোগ্য নয়, এটা মিথ্যা। এই মিথ্যা দিয়ে কখনো সত্যকে জয় করা যাবে না। আচ্ছা, খাজা মঈনুদ্দিনকে নিয়ে বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, বা আপনি যদি কিছু যুক্ত করতে চান। জি। না, আমার যদি বলতে পারেন তাহলে যেহেতু আপনাদের আমির বলেছেন যে যে বিশেষ উপায়ে শান্তি প্রতিষ্ঠিত করবেন বা শাসন করবেন, সেটার একটা সমাজে সবসময় কনফিউশন থাকে যে শরিয়া আইন। যদি আপনি 3 সেন্টেন্সে বলেন আসলে সাধারণ মানুষ শরিয়া আইন বলতে কি বুঝবে, জি। এটা ক্লিয়ার না, এই জন্য আমি জিজ্ঞেস করছি। দেখেন, শরিয়া আইনটাকে আমি খুব সংক্ষেপে যদি বলি, আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তাআলা। আমাদের আল্লাহ তাআলা ভালো জানেন যে এই বান্দার কিভাবে কল্যাণ হবে। আপনি দেখেছেন যুগে যুগে নবী রাসূলরা এসেছেন। আমাদের নবীকে বিশ্ব নবী বলা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে 23 বছরে যে কোরআন এসেছে, এই কোরআন এবং তিনি যে ব্যাখ্যা দিয়েছেন হাদিস বা সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ এটা একটা কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি, কোরআন শরীফে আছে লম্বা আয়াত। আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিলাম। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে কিন্তু 1300 বছর 1400 বছর খোলাফায়ে রাশিদিনের থেকে শুরু করে মুসলিম গোটা দুনিয়া খেলাফত ব্যবস্থা ছিল। তো সেখানে কেউ কেউ হয়তো শতভাগ বাস্তবায়ন করেনি, কিছু কিছু অংশ, কিছু পার্সেন্টেজ তারা এটা বাস্তবায়ন করেছে। যেখানে যতটুকু হয়েছে ততটুকুই কিন্তু সেখানে কল্যাণ এসেছে। আমরা সাম্যের কথা বলি, আমাদের আজকে আমির একটা উদাহরণ দিয়েছেন। দেখেন, আমাদের স্বাধীনতার মূল মন্ত্রই ছিল সাম্য, মানবিক মর্যাদা। তো এই যে আমরা 54 বছর আমরা প্রচলিত আইন দিয়ে করলাম, আমরা কি সাম্য প্রতিষ্ঠা করতে পেরেছি? আপনি দেখেন এই গুলশানে বিরাট, যেখানে 10 তলা 20 তলা বিল্ডিং, তার পাশে কিন্তু বস্তি, বরানি বস্তি। তো এই যে অসাম্য, এটা সব জায়গায়। আমাদের অর্থনীতিতে দেখেন, আমাদের স্টুডেন্ট। আচ্ছা, আমি যদি এখানে ছোট করে একটা দৃষ্টান্ত আপনার কাছে চাই, মানে আমরা যদি বৈশ্বিক প্রেক্ষাপটে বিবেচনা করি, শরিয়া আইন ঠিকঠাক কার্যকর হয়েছে, হ্যাঁ, এরকম কয়েকটা দেশের যদি তালিকাটা আমরা জানতে চাই, যেখানে তারা কোনো কম্প্রোমাইজ করে সাম্প্রতিক সময়। জি। না, দেখেন, এগুলি কোন কোন রাষ্ট্রে কিছু কিছু অংশ আছে, বাংলাদেশে কিছু অংশ তো আমরা পূরণ করি। যেমন আমাদের শরিয়া আইনটা হলো কমপ্লিট কোড অফ লাইফ, আমি বলেছি। আমি নামাজ পড়েছি, এটাও কিন্তু শরিয়া আইনে পড়েছি। রোজা রেখে রাখবো, শরিয়া আইন। আমরা কিন্তু শরিয়া আইন অলরেডি প্র্যাকটিস করছি। তো এর মধ্যে আরো কিছু, আমি একটা শরিয়া আইন একটা সৌন্দর্য বলি আপনাকে, একটা জাস্ট, যেটা আমাদের এবার সংস্কারের মধ্যে আমাদের ইসলামী আন্দোলন থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, আংশিক সেখানে হয়েছে। এটা কি, আমি একটা উদাহরণ দিই। যেমন দেখেন, আমাদের দেশে কেউ যদি ফাঁসির হুকুম হয়, তো তখন সেটা ফাঁসির যদি মানে ফাঁসির হুকুম যে কারো প্রতি হয়ে যায়, এটা কিন্তু প্রেসিডেন্ট এটাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু ইসলামী আইনে কি, ইসলামী শরিয়া আইনে হলো, যদি কারো উপরে কোনো কারণে ফাঁসির হুকুম হয়, কি কারণে হয়েছে, মনে করেন একজনে হত্যা করেছে, আব্দুর রহমান যদি আব্দুল্লাহকে হত্যা করে, তাহলে এর বিনিময়ে আমাদের দেশের আইনে আব্দুর রহমানকে আপনি মানে আব্দুল্লাহকে আপনি ফাঁসির হুকুম দিলেন। এই যে ফাঁসির হুকুমটা হলো, এটা ক্ষমা করার অধিকার রাখে আমাদের প্রেসিডেন্ট। কিন্তু ইসলামিক লতে বলে যে এই ফাঁসির, যার উপরে ফাঁসির হুকুমটা হয়েছে, তাকে মাফ করতে পারবে একমাত্র যাকে হত্যা করা হয়েছে, তার পরিবার যদি ক্ষমা করে তাহলেই হবে। যেটাকে সম্ভবত এটা রক্তপণ বা এরকম একটা ব্যাখ্যা ছিল। না, রক্তপণ বলে কথা না, এখানে দুইটা দিক। একটা হলো আরবি ভাষায় বা রক্তপণ বলে, এখানে হতে পারে যে ওই যে পরিবার আছে, সে হয়তো তাদেরকে বিনা শর্তেও ক্ষমা করতে পারে। বুঝতে পারছি, তখন আসলে ভিকটিমের সিদ্ধান্ত আর কি, তাই তো? ভিকটিমের সিদ্ধান্ত। হ্যাঁ, আমি পরিষ্কার, এবং এটা আপনি বরাবরই বলেন
যে এটা নিয়ে কথা বলতে গেলে একটা দীর্ঘ সময় প্রয়োজন। শরিয়া আইন নিয়ে আসলে অনেক ধরনের তো বিষয় থাকে। আমি সবশেষ একটু কৃষিবিদ হাসান জাফির তুহিন আপনার কাছে একটা বিষয় একটু জেনে নিতে চাই। সব ঠিকঠাক থাকলে পরিকল্পনা অনুসারে সব কিছু এগোলে আগামী শুক্রবার আপনারা ইশতেহার দিতে যাচ্ছেন, কোন কোন বিষয়গুলো আসলে বিএনপি মাথায় রাখছে? কারণ এবার ইশতেহার নিশ্চয়ই তরুণদের কথা মাথায় রাখবেন আপনারা, নারী অনেক বড় একটা স্টেক হোল্ডার নির্বাচনে, কি কি বিষয় থাকবে? এবারে নির্বাচনে আমার যতটুকু জানা আছে আর কি, মানে 8টি বিষয়ে তাদের পরিকল্পনার কথা জাতিকে জানাবে। ইতিমধ্যে আমরা আমাদের বিভিন্ন নির্বাচনী প্রচার কাণ্ডে আমরা সেগুলো তুলে ধরেছি। বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বাংলাদেশের কৃষকদেরকে নিয়ে। আপনারা দেখেছেন যেখানে কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হবে, দুস্থ নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এছাড়াও বাংলাদেশের অন্য যে খাতগুলো রয়েছে বেশি গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, ইমাম খতিব মুয়াজ্জিনদের বিষয়গুলো রয়েছে, খেলাধুলার বিষয়গুলো রয়েছে, পরিবেশের সবগুলো বিষয় নিয়ে ইশতেহারে আমরা যাবে আমাদের দল আমার মনে করছে তুলে ধরবে, সেগুলো বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ থাকবে না। আমরা মনে করি বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ দিকে যাওয়ার একটি রাস্তা পাবে আর কি। সেই ক্ষেত্রে আমার মনে হয় অন্য যে কোনো দল আছে আমাদের দলের ইশতেহারটি সুযোগী হবে এবং চ্যালেঞ্জ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি একটু কামরুল হাসান আপনার কাছে আসি। অবধারিতভাবে আসলে আমরা এই যে অ্যাকাউন্ট হ্যাকের যে ঘটনাগুলো ঘটছে, যে বিষয়গুলো উঠে আসছে, সেগুলো একটু নিয়ে আলাপ করতে চাই। তার আগে আপনার কথাটা একটু জানি, মানে আপনার সোশ্যাল হ্যান্ডেল যেটা আছে সেগুলো কি কোনো রকমের হ্যাকিংয়ের থ্রেড আসছে বা কোনো কিছু? আপনাদের স্ট্যাটাসটা কি আসলে, ইনফ্যাক্ট আপনার ক্ষেত্রে আসলে কি ছবিটা? না, আমার এক্স হ্যান্ডেল ওইভাবে অফিসিয়াল নাই। আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক আছে, জি, তো সেটি এখনো হ্যাকড হয়নি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আসলে আমাদের প্রতিপক্ষ যারা পলিটিক্যাল ফিল্ডে আমাদের সাথে হলো পেরে উঠছেন না, তারা মানে ফোকাস করছেন হলো আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে। যে শীর্ষ নেতৃবৃন্দকে হলো সোশ্যাল মিডিয়া অথবা এক্সেন্ডেল বা কোনো জায়গা থেকে বিভ্রান্তকর যদি কোনো তথ্যপাত্র তারা দিতে পারেন, তারা মনে করছেন এটা দিয়ে তারা হলো ভোটের মাঠে একটা ভালো ফয়দা অথবা ভালো অবস্থান নিশ্চিত করতে পারবেন। বাস্তবতা হলো যে আসলে মানুষ কিন্তু এখন সচেতন, যার ফলে এই ষড়যন্ত্রগুলো করে মানে এক্সেন্ডেল হ্যাক করে কিংবা অশালীন পোস্ট দিয়ে আমাদের যে ইমেজ এবং আমাদের যে দলীয় যে স্ট্যান্ড, সেই জায়গা মানুষ হলো মানে সেই জায়গা থেকে মানুষ এটা নিয়ে হলো মানে বিভ্রান্ত করতে পারবে না। কিন্তু একটা বিষয় মানে অনেকেই এটা জানতে চাইবেন, এই জিনিসগুলো যখন হ্যাক হচ্ছে এবং শুধুমাত্র জামাতে ইসলামীর আমির তার বক্তব্য যদি আমরা ধরি, তিনি বলেছেন যে কারা করেছেন তারা চিহ্নিত এবং তিনি বলেছেন তাদের নামও প্রকাশ করে দেবেন তিনি। আবার আজকে আমরা দেখতে পেলাম 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে জামাতে ইসলামের পক্ষ থেকে, কে কাজটা করেছে সেটা তারা জানতে চায়। মানে বিষয়টা আসলে স্ববিরোধী হয়ে গেল কিনা প্রথম বক্তব্যে আমরা জানতে পাচ্ছি। এটা কোনো স্ববিরোধী না রাকিব ভাই। এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো একটা দলের উপরে আক্রমণ হয়েছে, একটা দলের শীর্ষ নেতৃত্বের উপর আক্রমণ হয়েছে। আমরা আমাদের নিজস্ব যে এক্সপার্ট আছে তার মাধ্যমে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি, যার ফলশ্রুতিতে আমরা হলো ওই দিন রাতেই কিন্তু আমরা একটা জিডি করেছি থানায়, এবং আমরা আশা করেছিলাম প্রশাসন এই জিডিকে সূত্র ধরে এটা হলো তদন্ত করবেন এবং অল্প সময়ের মধ্যে জাতিকে স্পষ্ট করবেন যে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, এর পিছনে কারা সম্পৃক্ত। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, প্রশাসন গত 48 ঘন্টা এই ব্যাপারে নির্বিকার, কোনো ধরনের অ্যাকশন নেননি, উদ্যোগ গ্রহণ করেননি, যার ফলে আমরা আজকে বিকেলে হলো আবার বঙ্গভবনে গেলাম, রাষ্ট্রপতির হলো যে স্পেশাল প্রোটোকল তার সাথে দেখা করে আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এটার বিষয়ে সুস্পষ্ট তদন্ত করে তাদেরকে বের করার জন্য বলেছি। কারণ এটা মূলত একটা রাষ্ট্রের দায়িত্ব এই জিনিসটা বের করার।
এবং আমরা যেটা বের করেছি সেটা তো বিশ্বাসযোগ্যতা থাকতে পারে, নাও থাকতে পারে। ইভেন আমরা কিন্তু কিছু ক্লু বলেছি, যেমন আজকের সংবাদ সম্মেলনে একটু আগে যেটি আপনি দেখালেন, সেখানে কিন্তু স্পেশালি মেনশন করা হয়েছে ইন্ডিয়া থেকে একটা চক্র এর সাথে কানেক্টেড, আরেকটা চক্র হলো বঙ্গভবনের একটা মেইল এটার সাথে সম্পৃক্ত, একজন কর্মকর্তার মেইল ব্যবহার করা হয়েছে, একটা মেইল সম্পৃক্ত। তো এই জিনিসগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা পরিকল্পিত ঘটনা, এবং এই পরিকল্পিতভাবে জামাত ইসলামের ইমেজকে নষ্ট করার জন্য, এবং আমাদের মা বোনরা যখন জামাতকেই একমাত্র তাদের হলো নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য নিরাপদ মনে করছেন, সেই জায়গায় মা বোনদেরকে হলো বিভ্রান্ত করবার জন্য এই তৎপরতাগুলো তারা চালাচ্ছে। একদম একদম খুব স্পষ্ট করে বললেন। আমি একটু হাসান জাফির তুহিন, আপনার মতামতটা একটু জানতে চাই। মানে অনেকে এটা বোঝানোর চেষ্টা করছে জামাত ইসলামের পক্ষ থেকে যে এটা পরিকল্পিতভাবে হ্যাক করা হয়েছে, আবার বিএনপির অনেক নেতা বলছেন যে এটা আসলে হ্যাক না, অনেকে বলছেন এটা সাজানো নাটক। মানে ঘটনাটা কিভাবে দেখছেন আসলে? আসলে আমার কোনো কথাতে, আমার বক্তব্যে কোনো সময় কারো বিরোধাচরণ করতে পারি না। ইদানিং জামাতের ভাইদের কথাবার্তায় একেবারে মানে কি বলবো, এমন সব কথাবার্তা বলেন কিছু না বললে হয় না। আসলে ওনারা যখনই কোনো বিপদে পড়ে কারো না কারো ঘাড়ের উপর সে দায়িত্ব চাপিয়ে দেয়। আসলে তাদের এই হ্যাক হয়েছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে, কিন্তু ওনারা প্রমাণ করতেই পারেননি তাদের ফেসবুক কিংবা আইডি হ্যাক হয়েছে বলতে পারেন। আমি ওনাকে প্রশ্ন করি, এ ধরনের কিছু করতে পারেননি আর কি। ওনারা 14 মিনিটের একটা প্রেজেন্টেশন দিয়েছেন জনাব তুহিন, উনারা 14 মিনিটের একটা প্রেজেন্টেশন দিয়েছেন, যে প্রেজেন্টেশনে একটু বর্ণনা করার চেষ্টা করা হয়েছে যে কিভাবে আসলে হ্যাকটা হয়েছে, কিন্তু ওইখানে কিছু মৌলিক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো রয়ে গেছে, হয়তো যারা তদন্ত করছে তারা সেটা দিতে পারে। যেমন 24 ঘন্টার ভিতরে কিভাবে অ্যাকাউন্টটা ফেরত পাওয়া যায়, যেটা সাধারণত এক্স অ্যাকাউন্টের ক্ষেত্রে হয় না। জি, একটু আগে উনি বলেছেন যে ইন্ডিয়া থেকে করা হয়েছে, তাই না? এসব কথাবার্তা ভোটের আগে বলে ইন্ডিয়া বিরোধী কথাবার্তা, ভারত বিরোধী কথাবার্তা বলে আমাদের ভোটের পাল্লা ভারী করতে চায় আসলে। কারণ দেখেন, কিছুদিন আগেও প্রকাশ পেয়েছে ওনাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে একেবারে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান বা দ্বিতীয় ব্যক্তির ছবি প্রকাশ পেয়েছে। যখন ছবি প্রকাশ পেল তখন বললো যে না, এটা আমরা করেছি, কিন্তু ছিল আমাদের সাথে তাদের চুক্তি ছিল প্রকাশ করবে না। তো এইভাবে মনে করেন এই যে অতিরিক্ত কথাবার্তা বলে, ভারত বিরোধী কথাবার্তা বলে, যে তাদের সিম্প্যাথি দেওয়া, ভোটের পাল্লা ভারী করা, এইগুলো আমরা বুঝে ফেলেছি। তারপরে আমাদের বাংলাদেশের মানুষ বুঝে। একটু আগে আরেকটি কথা আমাদের ভাই বললেন যে আমাদের মা বোনদের বিষয়টাকে, ওনাদের তো এখন টার্গেটই করেছে এবার নির্বাচনে আমাদের সহজ সরল একেবারে মা বোনদেরকে টার্গেট করেছেন। তারা 1.5 বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে তারা তাদের একটি অংশ, তারা তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, তাদেরকে ভোট দিলে ইসলামের পথে থাকা যাবে, বিভিন্ন কথা বলে বিভ্রান্তি, এই বিভ্রান্তি আসক্ত হয়েছে, বিভ্রান্তি, সেটাই আমরা একটু চিন্তিত আছি আর কি। আমি নিজেও একটি আসনে, আপনি জানেন, নির্বাচন করছি আর কি, এবং সারাদিনই নির্বাচনের মাঠে, সেখানে যে তারা ওই যে বলে সংগঠন, তারা ওই আমার এখানে কোনো মিছিল কোনো কর্মকাণ্ড নাই, ওই বাড়িতে বাড়িতে ঢুকে তাদের মা বোনরা ঢুকে ওই সহজ সরল একেবারে কমলবতী মা বোনদের বিজয় হতে চায়। বুঝতে পারছি আপনার বক্তব্য জায়গাটা একদম স্পষ্ট, এবং এই যে পয়েন্টগুলো আপনি যেগুলো বললেন সেগুলো, এবং জনাব কামরুল হাসান জি এতক্ষণ ধরে যে ব্যাখ্যাগুলো দিলেন, দুটো নিয়ে আমি একটু ফজলে বাড়ি মাসুদ আপনার কাছে আসতে চাই। মানে রাকিব ভাই, আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা, আপনি একটু হরাইজন্টাল করে দিতে হবে, এই ফ্রেমটা ঠিক লম্বি দেখাচ্ছে আর কি, একটু হরাইজন্টাল করে দিতে হবে, আর 1 মিনিটের মধ্যে বলবেন। জি, একটু রোটেট করে নিতে হবে জনাব কামরুল হাসান। জি, আপনি বলুন। জি জি, আমি যেটা বলছিলাম যে আমাদের জাফির ভাই বেশ কয়েকটা কথা বললেন, এর মধ্যে একটা বললেন যে আমরা হলো মা বোনদেরকে হলো বিভ্রান্ত করছি,
তারপরে হলো আমরা গুপ্ত, এই সমস্ত অনেকগুলো কথা উনি বলেছেন। একটা জিনিস মনে রাখতে হবে, এই 22 জানুয়ারি যখন ইলেকশনের প্রকাশ্যে ইলেকশন শুরু হলো, সেদিন থেকে আজ পর্যন্ত 1 শতাধিকের অধিক জায়গায় মা বোনদের উপরে অ্যাটাক হয়েছে, হামলা হয়েছে, ইভেন রক্তাক্ত করেছে, লাথি দিয়েছে, বিবস্ত্র করবেন, এই টাইপের মানে অশ্রাব্য ভাষায় কথা বলেছেন এবং আক্রমণ করেছেন, হামলা করেছেন। এই সবগুলো ঘটনা বিএনপির ভাইদের দ্বারা হয়েছে। তাহলে এইরকম একটা দলকে মা বোনরা হলো কিভাবে আস্থায় নিবে, এটা আমার হলো প্রশ্ন। এটা আসলে মানে প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে এই দাবিটা করছেন যে মা বোনরা আসলে তাদের উপরে আস্থা রাখছে। এখন মা বোনরা আসলে কি চাই সেটা হয়তো আমরা 12 তারিখে দেখতে পারবো। যাই হোক, আমি আসলে আপনাদের দুজনের পয়েন্টগুলো নিলাম। হ্যাঁ, এটাও ঠিক যে যারা হামলা করে, এবং ঢাকা 4-এ আমাদের একজন মাকে হলো হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত বের করেছে। অনেক ধন্যবাদ কামরুল স্যার। আমি নিশ্চয়ই আরো কথা বলবো আপনাদের সঙ্গে। আমি একটা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আমি শেখ ফজলে বারী মাসুদ আপনার কাছে এই প্রশ্নটা একটু করে রাখতে চাই। মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা, নারীদের নিয়ে কটূক্তি করা, পুরো বিষয়টা যা যা ঘটছে এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে জামাত ইসলামের নামই আসছে, তাদের শীর্ষ নেতৃত্বের কথাই আসছে। বিষয়টা আসলে আপনারা যারা আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা আসলে মনে করছেন কিনা যে জামাত ইসলামী আসলে এরকম পরিস্থিতির শিকার হচ্ছে, নাকি এখানে কোনো রকমের কারসাজি বা ষড়যন্ত্র বা কোনো কৌশল কোনো কিছু আপনারা অন্তত দেখছেন? আপনারা অন্তত নির্বাচনে নারীরা কাদের উপর আস্থা রাখছে বলে মনে করেন? শেখ ফজলে বারী মাসুদ, যে প্রশ্নটা আসলে করেছিল আপনার কাছে, দুটো প্রশ্ন আরও একবার একটু বলে রাখি দর্শকদের সুবিধার্থে। মূলত জামাত ইসলামের পক্ষ থেকে বারবার যে গুরুত্বপূর্ণ শীর্ষ যারা আছেন নেতৃত্বে, তাদের এক্স অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, বিরূপ তথ্যগুলো আসছে এবং নারীদেরকে হেয় করে আপত্তিকর পোস্টগুলো আসছে। ঘটনাটা ঘটছে কেবল জামাত ইসলামের সঙ্গেই। এই প্রেক্ষাপটে আপনাদের পর্যবেক্ষণটা একটু জানতে চাই। আদৌ তারা ভিক্টিমাইজ হচ্ছে, নাকি আপনারা কোনো কৌশলের ধরন এখানে টের পাচ্ছেন? আর দ্বিতীয় যে বিষয়টা, সব রাজনৈতিক দলই তো দাবি করে যে মা বোনেরা তাদের উপর আস্থা রাখছে। হাত পাখা আসলে কি ফিল করে? তারা কতটুকু জানে আসলে মা বোনেরা কি চায়? আসলে দেখেন যে মানে হ্যাক হওয়ার যে বিষয়টা, এই বিষয় তো আমি চূড়ান্ত করে এখনই কিছু বলতে পারবো না, আর একটু সময় লাগবে। তবে আমার কাছে মনে হয় কি, নির্বাচনের আগে আমরা অতীতেও যেটা দেখেছি, এগুলি অনেকটা থাকে পরিকল্পিত, কিছু বিষয় থাকে যা অন্য আরেকটা বিষয়কে মানে গোপনে করার জন্য, আরেকটা জিনিস তলে তলে কিছু করার জন্য এটা প্রকাশ্যে হয়তো এরকম কিছু দেখানো হয়, মানুষদেরকে মাইন্ডটাকে অন্যদিক ঘুরিয়ে দেওয়ার জন্য। এই জাতীয় কিছু হচ্ছে বলে আমাদের কাছে মনে হয়। মনে করেন একটা অ্যাকাউন্ট কোনো জায়গায় এক্সে থাকুক বা না থাকুক, এটা যে বাংলাদেশের জন্য, জনগণের জন্য খুব বেশি উপকারী বিষয়, বিষয়টা এরকম না। আমার এক্স নাই, এক্সে আমার কোনো অ্যাকাউন্ট নাই থাকলো, সমস্যাটা কি? হ্যাঁ, এটা দরকার আছে কোনো কোনো জায়গায়, কিন্তু এইটাকে কেন্দ্র করে এত হাইপ তোলা, এত আলোচনা পর্যালোচনা, আমাদের কাছে মনে হয় যে এটা যে কেউ এটা সরকার হতে পারে, জামাত ইসলাম হতে পারে, অন্য কেউ হতে পারে, যে আমাদের অন্য একটা বিষয়কে মানে মানুষের মাইন্ডকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য হয়তো এ জাতীয় কিছু একটা করা হচ্ছে বলে আমার কাছে মনে হয়, যেটা কিছুদিন পরে প্রকাশ পাবে। দ্বিতীয় যেটা বিষয় বললেন, নারীরা আসলে কাদের কাছে নিরাপদ? আসলে বাস্তব কথা হলো যে নারীরা আসলে ইসলামপন্থীদের কাছেই তুলনামূলকভাবে নিরাপদ। কিন্তু সেটা যদি যথার্থ হয়, তাহলে এটা যথার্থ নিরাপদ হবে। আর যদি মনে করেন যে তাদের এখানে কোনো কৌশল থাকে, অপকৌশল থাকে, সেজন্য নারীরা হোঁচট খাবে, নারীরা কি বলে আপনার ধোকার শিকার হবে। আমি বলতে চাই, যেমন ধরেন আমার ভাই এখানে আছেন, কামরুল ভাই, জামাত ইসলামের যে কথাটা বললেন, আমরাও তো তাদের সাথে কিছুদিন ছিলাম, আমরা দেখেছি নারীদের ব্যাপারে তাদের তৎপরতা আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশেরও কিন্তু কার্যক্রম আছে। আমরা দেখলাম অলরেডি দুটো ঘটনা জামাত ইসলাম আমাদের দুই জায়গায়, বিশেষ করে ভোলাতে এবং আজকে দেখলাম খুলনা দাকোপে, এই দুই জায়গায় কিন্তু জামাত ইসলামের লোকেরা আমাদের নারীদের উপরে কিন্তু হামলা করেছে। এটা কিন্তু খুবই দুঃখজনক। আমরা ওনাদের কাছে এটা প্রত্যাশা করি নাই। আশা করি কামরুল ভাই আছেন, ওনারা এটা তদন্ত করবেন এবং এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যথায় এটা কিন্তু তারা যে খুব নারী বান্ধব যে কথাটা বলেন, এটা কিন্তু মানুষ গ্রহণ করবে বলে আমাদের কাছে মনে হয় না। কাজেই আরেকটা বিষয় হলো ইশতেহারের যে বিষয়টা আপনি আলোচনা এনেছিলেন, আমি সংক্ষিপ্তভাবে বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশও আমরা মনে করি যে আমাদের অতীতে অনেকেই কিন্তু অনেক কথা বলেছে, কিন্তু আমরা আগামীকালকে দেবো ইনশাল্লাহ। আমরা দেখছি যে আগামীকাল মানে আজকে যে দিনটা পড়লো,
হ্যাঁ, আজকে যে দিনটা পড়লো বুধবার আর কি। আমরা আজকে বেলা 4টার সময় ইনশাল্লাহ আমরা দেবো। আচ্ছা। আমরা আশা করছি যে আমরা যারা ইশতেহার দেই, ইশতেহারে যা বলি এটার বাস্তবায়ন কত পার্সেন্ট হয় এটা কিন্তু খুব কম, এবং এটা দেখার কেউ আচ্ছা। থাকে না। তো সেজন্য আমরা আশা করব যে মুখরোচক অনেকে অনেক কিছু বলতে পারে। আমি বলতে পারি যে বাংলাদেশের সবাইকে আমি ঘরে ঘরে এটা দিয়ে দেবো সেটা দিয়ে দেবো, কিন্তু আসলে রিয়াল কতটুকু করবেন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ আছে। যেমন কার্ড দিচ্ছেন, আমরা ইসলামী আন্দোলনে বলতে চাই আমি কার্ড দেওয়াটাও তো একটা বৈষম্য। আপনি নারীকে কার্ড দেবেন, পুরুষকে কি দেবেন? আপনার কার্ড দেওয়া দরকার কি? আমরা যদি ইসলামী আন্দোলন থেকে আমরা বলেছি আমরা কোনো কার্ড দেবো কেন, আমরা যদি ওভারঅল গোটা দেশের দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি, মানুষের ক্রয় সীমার মধ্যে করে দিতে পারি, তাহলে আমার লাইন ধরে টিসিবির ওই ট্রাকের পিছনে আমার লাইন দেওয়ার কোনো দরকার নেই। বরঞ্চ সবাই যদি ঘরে বসে সম্মানের সাথে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারি, সিন্ডিকেট বন্ধ করতে পারি, চাঁদাবাজি বন্ধ করতে পারি, তাহলে তো মানুষ ঘরে বসেই ন্যায্য মূল্যে তারা খাবারটা পেয়ে যায়। তো আমরা সেটাই ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের টার্গেট আছে, আমরা সেটাই করবো ইনশাল্লাহ। আমাদের দেখা যাক, এবং যে ইশতেহারটা আপনারা পাবেন নিশ্চয়ই সেগুলো নিয়ে আরও একবার আপনাদের কারোর সঙ্গে কথা বলার সুযোগ হবে। সেখানে আসলে কি কি বিষয়গুলোতে আপনারা জোর দিলেন সেই ব্যাখ্যাটা হয়তো জানার সুযোগ হবে। আমি একটু কামরুল হাসান ছোট করে আপনার একটু মন্তব্য নিতে চাই, যেখানে আপনারা বলছিলেন নারীরা আপনাদের কাছে সবচেয়ে নিরাপদ, সেফ ফিল করে, সেখানে আপনাদের এখান থেকেই নারীদের উপর হামলার অভিযোগ উঠেছে, হাত পাকার নারীদের উপরে। একটু ব্যাখ্যা দেবেন এটা কতটা নজরের মধ্যে আছে আপনাদের? তিনটা বক্তব্য দিব। নাম্বার 1 হলো আমাদের মাসুদ ভাই বলছেন ভোলা এবং হলো খুলনা। জি। খুলনা আজকে যে ঘটনা ঘটছে এটা হলো দাকপ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ছিল মাওলানা ইলিয়াস হোসাইন। উনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন থেকে পদত্যাগ করছেন। তার বাসার একটা ঘটনাকে ওনারা একটা জামাতের উপরে চাপিয়েছেন, এবং এখানে আমি যতটুকু খবর পেয়েছি এই ঘটনাটা হলো ওইখানে এমন কোনো ঘটনা ঘটে নাই, ওনার নারীদের প্রতি হামলা বা এই টাইপের কোনো ঘটনা ঘটে নাই, বরং এটা একটা সাজানো ঘটনা ছিল। এটা আমি তথ্য পেয়েছি। আমি মাসুদ ভাই আমি শেষ করি, আমি আপনার সঙ্গে কথা বলি নাই। তবে আমার দাবি থাকবে যে এই ঘটনার তদন্ত হোক, এবং কেউ যদি দোষী হয় সে যেই হোক তাকে যেন পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হয়। এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার হলো ভোলার কথা যেটা বলছেন মাসুদ ভাই, ভোলার সেখানে ওই ভিডিওটা আমি দেখেছি, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেখানে কোনো মহিলাকে সামান্যতম টাচও কেউ করে নাই। সেখানে হলো ইসলামী আন্দোলনের একটা পক্ষ এবং জামাতের একটা পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। সেখানে আমাদের একজন বোন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মেয়ে সম্ভবত, তিনি সেখানে ছিলেন, তাকে কেউ কোনো ধরনের টাচ করার কোনো নজির ওই ভিডিওর মধ্যে নাই। বাট ওনারা একটা বিষয় বলছেন, আমি এখানের ব্যাপারে একই কথা বলি, কেউ যদি দোষী হন তাহলে তাকে যেন পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হয়। আমরা চাই এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে যে বাংলাদেশে আমাদের সকল মত এবং পথের মা এবং বোনরা যেন পরিপূর্ণভাবে নিরাপত্তা ভোগ করতে পারেন। সেকেন্ড ব্যাপার হলো জামাতের ব্যাপারে এত অভিযোগ কেন, মানে জামাতের ব্যাপারে এত কিছু কেন? এক স্যান্ডেল হলো, এটা অনেকেই জানতে চাচ্ছেন যে সবকিছু হচ্ছে কেবল। জি, আমাকে 30 সেকেন্ড একটু সময় দেন, আমি একটু বলতে হবে। তো এক্স হ্যান্ডেল কেন হ্যাক হচ্ছে? তারপরে হলো জামাত আমির বলছেন কর্নেল ওলি প্রথম হলো বিদ্রোহ করছেন, সেটাকে বলা হচ্ছে জামাত আমির বলছেন কর্নেল ওলি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন। এই যে এত অপপ্রচার গুলো কেন? এখানে আমাকে একটু সুযোগ দেবেন, আমি 30 সেকেন্ড আপনার কাছ থেকে একটু নিই জনাব কামরুল হাসান। মানে জামাত আমিরের যে বক্তব্য, সেই বক্তব্যের 2টো লাইন যদি পরপর সাজানো হয়, আমি শিওর খাজা মাইনুদ্দিন আপনিও দেখেছেন, তিনি শুরুতে চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন যে এটা সেই চট্টগ্রাম যেখান থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। পরের লাইনে গিয়ে তিনি বলেছিলেন এবং আপনাদেরই সন্তান এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ওলি, এটা তিনি বলেছেন। এরপরে তিনি তিনিই বলেছিলেন উই রিভোল্ট, তারপর তিনি জিয়াউর রহমানের হাতটা ধরেছেন। এই যে সেন্টেন্সগুলো, প্রথমে এই চট্টগ্রাম থেকে ঘোষণা দেওয়া হয়, আপনাদের সন্তান, পরপর 3টা বাক্যকে সাজালে অনেকে এই জিনিসটা ফিল করা শুরু করবেন, মনে করা শুরু করবে যে আচ্ছা তাহলে আমরা নতুন করে ঘোষকের নাম শুনছি। ব্যাপারটা না রাকিব ভাই, এটা ফিল করার কোনো কারণ নাই। প্রত্যেকটা সেন্টেন্স আলাদা ছিল, প্রত্যেকটার মিনিং আলাদা। উনি বলছেন যে আপনাদের এই চট্টগ্রাম থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা হয়েছে, এটা ওনার একটা বক্তব্য। সেকেন্ড আরেকটা বক্তব্য উনি বলছেন যে আপনাদেরই বীর সন্তান, এই চট্টলার বীর সন্তান কর্নেল ওলি প্রথম হলো বিদ্রোহ ঘোষণা করছেন, উই রিভোল্ট বলে। তো এরপরে জিয়াউর রহমানের হাত ধরে তিনি হলো জিয়াউর রহমানকে
এগিয়ে দিয়েছেন হলো স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য, এই কথা তিনি কিন্তু বলছেন। জি। তো সুতরাং এটা নিয়ে বিভ্রান্ত তৈরি করার কোনো সুযোগ নাই। বাট একটা গ্রুপ করছে, কেন করছে আমি আপনাকে খুব স্পষ্ট করে বলি। জি। এটার কারণ হলো জামাতের বিরুদ্ধে আসলে চাঁদাবাজির অভিযোগ নাই, খুনের অভিযোগ নাই, ধর্ষণের অভিযোগ নাই, জি। তারপরে দখলবাজির অভিযোগ নাই। এই কোনো অভিযোগ যেহেতু নাই, জামাতকে তো ঠেকাইতে হবে, বলতে হবে কিছু। কি আচ্ছা। বলবে তখন তারা এই পরিকল্পিত বুঝতে অপপ্রচারগুলো পারছি। জামাতের সোশ্যাল বিরুদ্ধে মিডিয়া করবে। আচ্ছা, আর আপনাকে, হ্যাঁ আমি অবশ্যই আপনার কাছে আসবো জনাব তুহিন। তার আগে খাজা মঈনুদ্দিন বোধহয় কিছু জানতে চাবেন। জি, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং নিয়ে আপনার কথা বলছিলেন, আপনি বলছিলেন যে কামরুল হাসানকে না? হ্যাঁ হ্যাঁ জি, কামরুল হাসানকে বলছি। জি, যে রাষ্ট্রের দায়িত্ব এটা করা, নিঃসন্দেহে রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু একই সাথে আমরা দেখতে পাচ্ছি এবার ইলেকশনটা ইতিহাসের প্রথম মাল্টিমিডিয়া ইলেকশন। আপনার অনেকে বলছিলেন যে ইলেকশনের আমেজ আসছে না, সেটা বলছিলেন এই ধারণা থেকে যে চারদিকে পোস্টার দেখা যাচ্ছিল না, একদম। কিন্তু সে পোস্টার হাজির হয়েছে সোশ্যাল মিডিয়াতে। 22 তারিখে ক্যাম্পেইন ওপেন করার আগেই কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস ক্যাম্পেইন কার্যত শুরু হয়েছে, অস্বীকার করা যাবে না। কিন্তু সেই সাথে আরেকটা জিনিস আমরা দেখেছি, যেটাকে রেট কন্টেন্ট বলে, জি। ন্যাস্টি প্রচারণা, এগুলো কিন্তু আমরা 1.5-2 মাস আগে থেকে দেখা শুরু করেছি। এবং আপনারা রাজনীতিকরা কিন্তু এর দায় এড়াতে পারবেন না, কারণ হয় আপনার বিপক্ষে গিয়েছে অথবা আপনার পক্ষে গিয়েছে, তার মানে কেউ না কেউ তো করেছে। এবং অনেক ক্ষেত্রে হোস্টিং হচ্ছে প্রতিবেশী দেশ, একটু দূরে টুরে, এটা ডেলিভারেটলি করা হয়, সেটা আমরা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করি সেটা আমরা জানি। কিন্তু এই অবস্থায় আপনারা কি মনে করেন না রাজনৈতিক দলগুলোর কিছু দায়িত্ব ছিল, যেখানে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট ক্ষমতায় আছে, 24-এর বিপ্লবের পরে এই গভর্নমেন্ট তো আসলে ট্রানজিশনাল গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের সীমাবদ্ধতাও আছে, আইন শৃঙ্খলা বাহিনী বলেই কিছু ছিল না, সে অবস্থায় রাজনৈতিক দলগুলো তো রাষ্ট্রের এসেনশিয়াল পার্ট। সেই হিসেবে আপনাদের কি দায়িত্ব ছিল না? একটা নতুন ধরনের অভূতপূর্ব নির্বাচন হতে যাচ্ছে, যেখানে সোশ্যাল মিডিয়া খুবই বড় ভূমিকা পালন করবে, রাজনৈতিক দলগুলো নিজেদের প্রস্তুতির দরকার ছিল, মানে মোটা দাগে দরকার ছিল, হ্যাঁ। সেটা করা উচিত ছিল কিনা? কামরুল হাসান ভাই, আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, ইলেকশন কমিশন এখন পর্যন্ত মানে ফেয়ার আচরণ করতে পারে নাই। ওনারা একটা পক্ষের দিকে ঝুঁকে যাচ্ছেন বারবার। আমরা যতগুলো অভিযোগ ওনাদের ব্যাপারে ওনাদের কাছে উত্থাপন করেছি, কোনো অভিযোগেরই ওনারা ঠিক করে হলো মীমাংসা করেননি। গতকালকে রাতে কি হয়েছে দেখেন, আমাদের হলো বাউফল উপজেলায় হলো জামাতের অফিসে হলো অভিযান চালিয়েছেন ওসির নেতৃত্বে, বিএনপির মানে দায়িত্বশীলদের নিয়ে, নেতাকর্মীদেরকে নিয়ে। তাহলে এই প্রশাসনের আন্ডারে কিভাবে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব? এই অভিযোগগুলো আমরা বারবার দিচ্ছি, প্রত্যেকটা ব্যাপারে অভিযোগ, কিন্তু ইসি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এরপরে আমাদের ভাই যে কথাটা বললেন যে এই যে সোশ্যাল মিডিয়াতে এতগুলো অপপ্রচার আসছে, এবং এগুলো কিন্তু খুবই প্ল্যান ওয়াইজ আসছে, পরিকল্পিতভাবে আসছে। তো আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে একটা দাবি জানাতে চাই আগামী সরকার যারাই আসবেন তাদের কাছে, যে গুজব কন্ট্রোলে সরকারকে হলো উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগগুলো এমন হইতে পারে যে কোনো একটা গুজব কোনো না কোনো আইডি থেকে প্রথম হলো প্রচারিত হয়, তো সেই যেই জায়গা থেকে প্রচারিত হয় সেই হলো মূল কালপিট। আচ্ছা, আমি এখানে আমার একটা ছোট্ট অভিজ্ঞতাটা আপনাকে বলতে পারি জনাব কামরুল হাসান, আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলতে পারি। আমরা আসলে এই নির্বাচন শুরু হওয়ার ঠিক 1.5 বছর আগে থেকে ফ্যাক্ট চেকিং এর একটা আয়োজন করি, এবং প্রতিদিন এই শোটা হয় আমাদের রাত্রে 9:30 থেকে 10টা পর্যন্ত, ফেক নিউজ স্ক্যানার। আমরা এখানে ফ্যাক্ট চেকগুলো করতে গিয়ে দেখলাম যে এখানে যে পরিমাণ অপতথ্যগুলো ছড়াচ্ছে বেশিরভাগ হচ্ছে ক্রস বর্ডার, দেশের বাইরে থেকে। এবং আমাদের আসলে একটা বড় দুর্বলতা হচ্ছে মেটা, গুগল, টেক জায়ান্টদের সঙ্গে আমরা নেগোসিয়েশন করতে পারি না, ফলে অপরাধীদের আমরা ধরতে পারি না, এবং এটা আসলে আমরা কোনো একটাও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পারিনি, যে কারণে কনফিডেন্সটা বেড়ে যায় অপরাধীদের। আমি একটু কৃষিবিদ হাসান জাফির তুহিন আপনার কাছে আসতে চাই। অনেকগুলো অভিযোগ সব ক্ষেত্রে এই সমস্যাটা, হ্যাঁ আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু জনাব তুহিন আপনার কাছে আসতে চাই। প্রথমত, জামাত আমিরের বিরুদ্ধে আর কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না দেখে নতুন করে অভিযোগগুলো আনা হচ্ছে, এমন একটা কথা বলেছেন। এবং স্বাধীনতার ঘোষক নিয়ে কেন আবার বিতর্ক হবে, এটা তো মানে স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণাটা দিয়েছেন, নতুন করে কেন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হবে? আর সবচেয়ে বড় কথা, এখানে আসলে বারবার অভিযোগগুলো আনা হচ্ছে যে কেন্দ্র দখল করা বা একটা দলের কার্যালয় দখল করা, নানা অভিযোগগুলো আনা হচ্ছে, একটু ব্যাখ্যা দেবেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আমার কামরুল হাসান ভাই দুই একটা কথা জবাব দিতে চাই। উনি বলছেন যে আমাদের কাছে নাকি নারীরা নিরাপদ, সেই জন্য জামাতের দিকে তারা ঝুঁকছে। এটা তো ইতিহাস তা বলে না, হাস্যকর কথাবার্তা এটা। এক্ষেত্রে তাদের ইতিহাস তো তাদের কলঙ্কজনক ইতিহাস। একেবারে 71 থেকে শুরু করে বাংলাদেশে যেমন নারীদের কেলেঙ্কারি
সব তাদের মাধ্যমে হয়েছে। এই যে গত 1.5 বছরে আমাদের নামে চাঁদাবাজি অভিযোগ দেওয়া হয়, কিছু কিছু ক্ষেত্রে কোনো অভিযোগে প্রমাণিত না, কিন্তু ধরুন 100টি যদি অভিযোগ দেওয়া হয় চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবো হয়তো, কিন্তু ধর্ষণ সেখানে কিন্তু জামাতের ভাইরা এগিয়ে আছে, সেটা প্রমাণিত না। তাদের ধর্ষণ বিষয়ে প্রমাণিত না, হয়তো আদালত প্রমাণ করবে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ সেটা, কিন্তু অধিকাংশ ধর্ষণের অভিযোগ কিন্তু এই কামরুল ভাইদের যে সংগঠন রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু। সুতরাং বাংলাদেশের নারী তাদের কাছে নিরাপদ বোধ করতেই পারে না। আরেকটা আপনাদের মাধ্যমে বলতে চাই, এই যে এইবার যে পরিবর্তন 5ই আগস্টের পরে যে পরিবর্তন হলো, পরিবর্তনের পরে হঠাৎ করে দেখলাম জামাতের ভাইরা চারিদিকে ক্ষমতায় যাওয়ার জন্য আইন শুরু করলেন, বিভিন্ন কথাবার্তা শুরু করলেন, সবকিছু শুরু করলেন। কেন এটা সম্ভব? কেন বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, এর আগেও স্বাধীনতা পাওয়ার পর 12টি নির্বাচন হচ্ছে, অধিকাংশ নির্বাচনে আমরা অংশগ্রহণ না করলে তারা অংশগ্রহণ করেছেন। কোন নির্বাচনে তো 5-6 ভাগের বেশি ভোট পাননি। আমরা আওয়ামী লীগ, বিএনপি তারা 40-এর কাছাকাছি ভোট পেয়েছি। তাই যে দলটি বরাবর নির্বাচনে মানে এবং ভালো নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন, সেখানেও 5-6% ভোট পায়নি। হঠাৎ করে 5-6% ভোটের যে সংগঠনটি তারা স্বপ্ন দেখে ফেললো, এগুলো তো আমরা বুঝি না। তা সর্বশেষে বাংলাদেশের মানুষ যদি বুঝতে পেরেছে তাদের হাতে হঠাৎ করে কোনো টার্ম কার্ড চলে গেছে কিংবা আলাউদ্দিনের চেরাগ পেয়ে গেছে, সেটা তো আপনারা জানেন, ওই যে বেহেশতের টিকিট চেরাগ, মা এগুলো পেয়েছে আসলে। তো সুতরাং আমি মনে করবো বাংলাদেশের ভাইকে, কামরুল ভাইদের সংগঠনকে বলবো, বাংলাদেশের কে সুষ্ঠু রাজনীতি দ্বারা অব্যাহত রাখতে হলে আপনাদের সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি ভোট অ্যাকাউন্ট হচ্ছে জামাতের ভাইদের, সবাই জানে, উনিও স্বীকার করবেন। এটার মাধ্যমে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো তারা এক্সপার্ট। এ ব্যাপারে বাংলাদেশে আমাদের দল তো সব দল স্বীকার সবচেয়ে ঘটে, শুধু এটা বিভ্রান্তি ছড়িয়ে আমরা আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করি। এইসব কথায় কথায় আমাদের বিরুদ্ধে কথাবার্তা আছে, এগুলো বন্ধ করেন। এই হঠাৎ করে আপনারা ক্ষমতা চলে আসবেন, এত সস্তা তো না। বুঝতে পারছি, আপনার বক্তব্য পরিষ্কার করেছেন। আমাকে আরেকটা বিরতিতে যেতেই হবে, এবং বিরতিতে যাওয়ার আগে আমি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসুদ আপনাকে একটা প্রশ্ন করে রাখতে চাই, এবং একই প্রশ্ন আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, আমি বিরতি থেকে ফিরে এসে আপনাকে একটু সময় দেব। এবং হ্যাঁ, আমি একটা প্রশ্ন শেখ ফজলে বারী মাসুদকে করে বিরতিতে যেতে চাই। সেটা হচ্ছে এই যে স্বাধীনতার ঘোষক ইস্যু, একের পর এক এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া, এই বিষয়গুলো তো আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত না। মানে দিন শেষে ভোটটা ইম্পর্টেন্ট, মানুষ কি চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নানা কথা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু সেই জায়গা ছাপিয়ে এখন নির্বাচনের মাঠে কেবলমাত্র স্বাধীনতার ঘোষক এবং এখন একের পর এক এক্স অ্যাকাউন্ট হ্যান্ডেল করা, নারীরা যেভাবে সংকীর্ণতার পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে, সেগুলো আমরা কথা বলছি। মানে বড় কোনো কিছু আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে কিনা? অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসুদ, আপনার কাছে যে প্রশ্ন আসলে জানতে চাচ্ছিলাম, যে বড় কিছু আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে কিনা এই সমস্ত আলাপের ভিড়ে। আপনি বোধহয় নিউজটা আপনাদের ওখানেও আসছে, আমি একটু আগে এই বিরতির ফাঁকে দেখছিলাম যে এই অভিযান চালানো হচ্ছে, রাজারবাগ সরকারের কোয়ার্টারে অভিযান হয়েছে। তো একটা আমার কথা হলো যে এখন আমাদের মূল মনোযোগটা থাকা দরকার নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায়। আমরা প্রত্যেকটা প্রার্থী ভোটারদের কাছে যাচ্ছি, আমাদের ভোটার স্লিপ ছাপতে হবে, অনেক কাজ আমাদের এখানে রয়েছে। ঠিক সেই সময় একটা বেহুদা বিষয় নিয়ে কেন আমরা এগুলি নিয়ে মাতামাতি করছি, মিডিয়াগুলোও কিন্তু আমাদেরকে ব্যস্ত করে ফেলছে ওইসব জায়গায়। তো ফলে আবার দেখেন এখানে অভিযান চালানো হচ্ছে। আমার একটা ধারণা হচ্ছে যে হয়তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো প্রসেস মানে আমাদের চোখের অন্তরালে করা হচ্ছে, অথবা হয়তো কেউ বিজয়ের জন্য খুব বেশি তাদের আগ্রহী ছিল, মানে খুব বেশি এই কনফিডেন্স ছিলেন যে তারা বিজয়ী হবেন, দেখছে যে না হয়তো বিজয়ের কাছাকাছি গিয়ে হয়তো তারা ফিরে আসতেছেন। এরকম কোনো কিছু কারণে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য কোনো নতুন নতুন ঘটনা ঘটছে কিনা, কেউ ঘটাচ্ছে কিনা, কিংবা কোনো দল সাজাচ্ছে কিনা, এটা কিন্তু আমাদের প্রশ্ন এবং জনগণের মধ্যে প্রশ্ন আসছে। তো আমি আশা করি যে না, সকলেই আমরা এগুলি সব বাদ দিয়ে কে নির্বাচনে জিতবে কে জিতবে না এটা জনগণ ঠিক করুক, আমরা যেন সুনির্দিষ্টভাবে ভোটের ময়দানে জন্য আমরা প্রস্তুতি নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা হাত পাখা নিয়ে আমরা সেই প্রচেষ্টাটুকুই করে যাচ্ছি এবং আশা করছি যে আমরা একটা ভালো কিছু করতে পারবো। সকলের এই প্রত্যাশা নিলাম। আমি একটু জনাব কামরুল হাসান ছোট করে 1 মিনিটের মধ্যে একটু বলবেন আর কি, মানে আপনারাও একই সংখ্যা করছেন কিনা?
ধন্যবাদ। আমাদের তুহিন ভাইয়ের একটা কথা না বললেই নয়। তুহিন ভাই বলছেন যে জামাত 4-5% দল, এটা একটা না, এর দরকার নেই, উত্তর দেওয়ার দরকার নেই, সময়টা একেবারে কম। আমরা 1991 সালে সর্বশেষ জামাত নির্বাচন করেছে। সেই নির্বাচনে মানে আজ থেকে 36 বছর আগে মানে পুরো বাংলাদেশে সেখানে জামাত 12.19% ভোট পেয়েছে, মানে 36 বছর আগে। তো বদলে যাওয়া বাংলাদেশ যে খানিকটা বদলে গেছে, এটা হয়তো আমাদের ভাইয়েরা এখনো টের পাচ্ছেন না, যার ফলে দেখা গেল 36 বছর আগে কি মানে জামাত একা নির্বাচন করেছিল? একা করেছিল, তাই না? জি। আচ্ছা, আপনার বক্তব্য ক্লিয়ার। এখন খালি এই অংশটা একটু বলেন, এই অংশটা একটু বলেন। সর্বশেষ আমি এটুকু বলবো ভাই, যে ডোনাল্ড ট্রাম্পের এক সাইডে হ্যাক হয়েছে, তারপরে হলো বিল ক্লিনটনের এক সাইডে হ্যাক বারাক ওবামারও হয়েছে, ইলন মাস্কের হয়েছে, ইলন মাস্কেরও হয়েছে। সুতরাং এটা প্ল্যাটফর্মের মালিকেরই হয়েছে, এক সাইডে হ্যাক হবে, বাট এটা নিয়ে মানে এই ধরনের রাজনীতি করার দরকার নেই। একদম পরিষ্কার। আমি আপনার স্টেটমেন্ট নিয়ে আলাপটা শেষ করে একেবারে শেষের দিকে চলে এসেছি। কৃষিবিদ জনাব তুহিন, আপনার হ্যাঁ হয়েছে কামরুল হাসান অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে নিয়েছে। আজকে আর না, আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম আপনার কাছে। আমি সবশেষ মন্তব্য জনাব তুহিন আপনার কাছ থেকে নিতে চাই। আমরা স্বাধীনতার ঘোষক ইস্যু কিংবা হ্যাকিং ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে বড় কোনো জিনিস আমাদের চোখ থেকে আড়াল হয়ে যাচ্ছে কিনা। জি, হ্যাঁ, আসলে আমরা নিশ্চিত যে এবারে জামাতের ভাইরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঝুঁকে পড়েছে আর কি। তারা বিভিন্ন ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তার ক্ষমতা যেতে চায়। সেই জন্য এই যে এক্স আইডি হ্যাক, স্বাধীনতার ঘোষকের প্রশ্ন, এগুলো বলে আমাদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা যায় সেই পথে এগুচ্ছে। আমি তাদেরকে আহ্বান জানাবো, এগুলো বাদ দেন, এগুলো এবার হবে না। এবার বাংলাদেশের মানুষ সচেতন। আমার প্রশ্নটা আসলে এটা ছিল না, আমার প্রশ্নটা ছিল যে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে গিয়ে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সুষ্ঠু নির্বাচন, সেই জায়গাটাতে আমাদের মনোযোগটা শিফট হয়ে যাচ্ছে কিনা। শিফট হয়ে যাচ্ছে, হ্যাঁ, এইগুলো পড়তে যেয়ে মনোযোগ শিফট হচ্ছে। সেটাও জামাতের ভাইদের পরিকল্পিত কর্মকাণ্ড আর কি। তারাও পরিকল্পিতভাবে এমন ভাবে বিষয়গুলো সামনে আনছে যে আমরা মূল বিষয় নির্বাচন। আচ্ছা, আমার একেবারে অনুষ্ঠানের আয়োজনের একেবারে সময়টা শেষ। আমি সবশেষ কাজী মাইনুদ্দিন আপনার একটা মন্তব্য নিয়ে আলাপটা শেষ করতে চাই। অনেক বছর পর একটি ভালো নির্বাচন দেখতে চাচ্ছি, আমরা আশা করতে চাচ্ছি। কিন্তু বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে আমরা সব বিষয়ে আলোচনা করি, আমরা সকলে ইতিহাসবিদ হয়ে যাই মুহূর্তেই। ইতিহাসবিদদের কাজ, সেখানে স্বাধীনতার ঘোষকের তো সেটেল ম্যাটার, এটা তো ডিবেট করার দরকার নেই। এখানে আজকের আলোচনার বিষয় হওয়া উচিত ছিল যে বাংলাদেশ রাষ্ট্র আগামীতে কেমন হবে, 2071 সনের বাংলাদেশটি কেমন হবে, আজকের তরুণদের ফিউচার কেমন হবে, বাংলাদেশের আগামী গণতন্ত্র কেমন হবে, বাংলাদেশের নারীদের নিরাপত্তা কতখানি থাকবে, বাংলাদেশ কি একটা শান্তিবাদী দেশ হবে, আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদাশীল সার্বভৌম দেশ হবে, নাকি বাংলাদেশ মিনমিন করে আন্তর্জাতিক পর্যায়ে থাকবে। এই সমস্ত বিষয়ে ডিবেট হওয়া উচিত ছিল। সুষ্ঠু নির্বাচন একটি নন নিগেশিয়েবল ইস্যু। সুষ্ঠু নির্বাচনে আলোচনার কিছু নাই, হতে হবে, কিন্তু আলোচনার বিষয় হচ্ছে জনকল্যাণ। আলোচনার বিষয় হওয়া উচিত ছিল বাংলাদেশ রাষ্ট্র নতুন করে নির্মাণ। আগস্ট 2024-এর চেতনা ধরে বাংলাদেশকে আরো আগে নিয়ে যে আলোচনা, আসলে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো চলে আসছে, সেটা দুঃখজনক। সেটা আমি মনে করি যে সেক্ষেত্রে আমাদের কালেকটিভ দায়িত্ব আছে, রাজনৈতিক দলের দায়িত্ব আছে, মিডিয়া, ইন্টেলিজেন্সের সকলের দায়িত্ব আছে নিশ্চয়ই। এবং আমরা চেষ্টা করব সামনে কোনো আয়োজনে শুধুমাত্র এই অংশগুলো নিয়ে আলাদা করে আলাপ করতে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীকাল নতুন ইস্যু নিয়ে কথা হবে 71 জানালে। থাকবেন আমাদের সাথে।